দেশে করোনায় আরো ৭৮ জনের মৃত্যু। রাশিয়ার টিকা স্পুতনিক 5 জরুরি ব্যবহারের অনুমোদন দিল সরকার। মে মাসে আসবে 40 লাখ ডোজ। গুলশানের তরুণীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা। দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। হেফাজতের ৩১৩ অর্থদাতার খোঁজ পেয়েছে গোয়েন্দা পুলিশ। মামুনুলের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ৬,৪৭,০০,০০০ টাকা। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে স্বাগত। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। দেশে করোনায় আরো ৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৫ এবং নারী ৩৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১১,২২৮ জনের। ৩৫৮টি ল্যাবে ২৪ ঘন্টায় ২৪,২৩৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩,০৩১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৫১%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭,৫১,৬৫৯ জনে। সুস্থ হয়েছেন আরও ৫,২৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ ৬,৬৬,৯২৭ জন। আমার নতুন নতুন রিস্ক যেগুলো আসছে সেগুলো কি হচ্ছে, সেগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করতেছি, সরকার কি করতেছে এবং জনগণের কি করতে হবে, এবং সেই হইলে এই কমিউনিকেশনটা ঠিক মতো হইলেই জনগণ সম্পৃক্ত হবে। এখন সম্পৃক্ত না হইলে তো যে মাস্ক পরবে না, স্যানিটাইজার ইউজ করবে না, ভিড়ের মধ্যে যাবে। আমরা যদি এই জিনিসগুলা যদি যত বেশি কমিউনিকেশন করতে পারবো, ততই মানুষকে আমরা সম্পৃক্ত করতে পারবো। মে মাসের মধ্যেই দেশে আসছে রাশিয়ার করোনা টিকা স্পুতনিক 5-এর 40 লাখ ডোজ। জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। দুপুরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। অল্প সময়ের মধ্যে এই টিকার উৎপাদন দেশেই শুরু হবে বলেও জানান তিনি। বিশ্বের 60টির বেশি দেশে ব্যবহার হচ্ছে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক 5। এটির কার্যকারিতা 91%। তবে এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি এই টিকা। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় বিভিন্ন দেশে শুরু হয় যোগাযোগ। এতে ইতিবাচক সাড়া দেয় রাশিয়া। দুই দেশের মধ্যে একটি গোপন চুক্তিও হয়েছে। স্পুটনিক 5-এর জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য শনিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে সরকার। পরীক্ষা নিরীক্ষার পর মঙ্গলবার 12 সদস্যের জনস্বাস্থ্য পরামর্শ কমিটির সুপারিশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় অধিদপ্তর। এই টিকা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। প্রথম ডোজ নেয়ার 21 দিন পর নিতে হয় দ্বিতীয় ডোজ। এই ভ্যাকসিনের প্রিক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট, তারপরে ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল রিপোর্ট, এগুলো সব ইভ্যালুয়েশন করা হয়েছে। করার পরে আমরা দেখতে পেয়েছি যে এটির এফিকেসি স্ট্যান্ডার্ড ভালো, এটি প্রায় 91% এফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমাদের দেশের বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীব্যাপী, সেই বিবেচনা রেখে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। সংক্রমণ মোকাবেলায় মে মাসের মধ্যেই 40 লাখ ডোজ টিকা আসবে দেশে। তৃতীয় কোনো পক্ষ নয়, এই আমদানি হবে G2G পদ্ধতিতে। একই সময়ে চলবে দেশে উৎপাদনের প্রস্তুতিও। দেশের একটি ওষুধ কোম্পানি রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে। বাংলাদেশে এখন ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং যে ক্যাপাবিলিটি সেটি আমাদের রয়েছে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস তারা এই বিষয়টি নিয়ে কথাবার্তা বলছে যে রাশিয়ান কাউন্টার পার্টির সঙ্গে, যে ভ্যাকসিনটা আমাদের দেশে তৈরি করা যায় কিনা। অর্থাৎ এটা টেকনোলজি ট্রান্সফারও হতে পারে, আবার বাল্ক নিয়ে এসে ফিল অ্যান্ড ফিনিশও হতে পারে। দুই ফরম্যাটে কথাবার্তা হচ্ছে। তো ইনশাল্লাহ আমাদের দেশেই ভ্যাকসিন তৈরি হবে। এদিকে মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, স্পুটনিকের পাশাপাশি অন্য টিকা পেতে চীনের সিনোফার্ম সহ একাধিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে সরকার। যারা এখানকার লোকাল এজেন্ট ভ্যাকসিনকো তারাও চেষ্টা করে যাচ্ছে, এবং আমাদের সরকার ফরেন মিনিস্ট্রির মাধ্যমে, পিএমওর মাধ্যমে এই ভ্যাকসিন আনার চেষ্টা চলে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভারতের প্রধানমন্ত্রীকেও বারবার অনুরোধ জানিয়েছে এই ভ্যাকসিনের জন্য। দেশে এ পর্যন্ত 1,02,00,000 ডোজ
অক্সফোর্ডের টিকা এসেছে। 7 এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন 58 লাখ মানুষ। দ্বিতীয় ডোজের জন্য ঘাটতি রয়েছে 14 লাখ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 সপ্তাহের আগে চীন বা রাশিয়া থেকে কোনো টিকা পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন। দুপুরে করোনার টিকা নিয়ে দক্ষিণ এশিয়ার 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, চীন এবং পাকিস্তান এই 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেয় চীন। বৈঠক শেষে আব্দুল মোমেন জানান, করোনার টিকা সরবরাহে সহায়তা দেবে চীন। টিকা আনা হবে G2G পদ্ধতিতে। যুক্তরাষ্ট্র অ্যাস্ট্রাজেনেকার কিছু টিকা বিক্রি করবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই টিকাগুলো কেনার চেষ্টা করবে বাংলাদেশ। আমাদের সাপ্লায়ার ছিল মূলত ইন্ডিয়া, আর ইন্ডিয়া ঢিলে করে আর এখন স্টপ করে দিয়েছে। আপনারা সবাই জানেন যে আমরা চীন কিংবা রাশিয়ার ভ্যাকসিন নিতে পারিনি। অনেকদিন ধরে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ওদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি, বহু মিটিং করেছি ওদের সাথে, এবং তারা আমাদের দিতে চায়। করোনার টিকা সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মহাখালীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের সুফল পাওয়া যাচ্ছে, এ কারণেই করোনা শনাক্তের হার অর্ধেকে নেমে এসেছে। তিনি আরো বলেন, সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এজন্য সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। আমরা ভ্যাকসিনটা সময় মতো আমরা পাচ্ছি না, যার ফলে ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যারা এখানকার লোকাল এজেন্ট ভ্যাকসিনকো তারাও চেষ্টা করে যাচ্ছে, এবং আমাদের সরকার ফরেন মিনিস্ট্রির মাধ্যমে, পিএমওর মাধ্যমে এই ভ্যাকসিন আনার চেষ্টা চলে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভারতের প্রধানমন্ত্রীকেও বারবার অনুরোধ জানিয়েছে এই ভ্যাকসিনের জন্য। রাজধানীতে অকার্যকর হয়ে পড়েছে লকডাউন। সড়কে বাস ছাড়া চলছে সব ধরনের বিপুল সংখ্যক যানবাহন। ব্যস্ত সড়কে তৈরি হচ্ছে যানজট। সর্বত্র মানুষের অবাধ চলাচলে নগরী ফিরেছে প্রায় আগের চেহারায়, উপেক্ষিত সামাজিক দূরত্ব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ ঠেকাতে হলে নতুন মেয়াদে বিধিনিষেধ পূর্ণ কার্যকর করতে হবে, না হলে পরিস্থিতি চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় বিধিনিষেধের মেয়াদ আবারও বাড়িয়েছে সরকার। তবে দোকানপাট, শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান ও বেসরকারি অনেক অফিস খোলা থাকায় বেড়েছে মানুষের চলাচল। সড়কে বাস ছাড়া চলছে সব রকমের যানবাহন। সবকিছুই যেন স্বাভাবিক, বিধিনিষেধ যেন শুধু কাগজে কলমে। ওই যে খিলগাঁও তালতলা মার্কেটের দোকান, ওখানে যাব। আমি যাচ্ছি ব্যাংকে, ও ব্যাংকে চাকরি করে, তো ব্যাংকে যাব, কাজ আছে আর কি। গাদাগাদি করে নিতেছে, এখন তো যাত্রী প্রচুর, সব গাড়িতে 3 জন করে নিতেছে। লোকাল হিসেবে পার্মানেন্ট যাত্রী তো আর আমাদের এখন নাই। প্রজ্ঞাপনে সব ধরনের গণপরিবহন বন্ধের কথা থাকলেও রিক্সা, সিএনজি চালিত অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল চলছে নির্বিঘ্নে। যাত্রীরা মানছেন না স্বাস্থ্যবিধি। প্রাইভেট কার, মাইক্রোবাসও চলছে দেদারসে। তবে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী অনেকে। সড়কে যানবাহন বাড়ায় লকডাউন কার্যকরে অসহায় পুলিশ। সে কারণেই বেশিরভাগ জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে চেকপোস্ট। সরকারি বিধিনিষেধ, যে সমস্ত জরুরি সেবা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান যেগুলো খোলা আছে তারা তো যাবেই। এমনকি ঈদ উপলক্ষে মার্কেট খোলা আছে, মার্কেটের কর্মচারী, কর্মকর্তা, মার্কেটে যারা গ্রাহক, ক্রেতা সাধারণ, তারাও তো যাবে দোকানে। এখন এদের তো আর আমাদের আটকানোর কোনো এখতিয়ার নাই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, দোকান ও শপিং মল খোলা, তাই রাস্তায় বের হচ্ছেন অনেক মানুষ। এসব খোলা রাখলে লকডাউনের সুফল মিলবে না। স্বাস্থ্যবিধি মেনে যেটি বলা হচ্ছে যে দোকানপাট খোলা হচ্ছে, সেটি পর্যবেক্ষণের অভাব রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেইভাবে যেভাবে বলা হচ্ছে সেভাবে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এগুলো করা হচ্ছে না। সুতরাং লকডাউনে যদি কার্যকর ফলাফল পেতে হয়, এই বিধিনিষেধগুলোকে আরো কঠোরভাবে দেখতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও জানান, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানুষ মানছে কিনা সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্তমানে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করার কোনো সুযোগ নেই। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
লকডাউনের মধ্যেই শপিং মল, বাজার, রাস্তাঘাটে ভিড় বেড়েছে, তবে স্বাস্থ্যবিধি মানতে এখনো অনীহা অনেকের। চট্টগ্রামে কয়েকদিনের চেয়ে শপিং মলে বেচাকেনা বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতা সমাগম কম বলে দাবি করছেন ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মানার নির্দেশ থাকলেও পুরোপুরি মানছেন না। রাজশাহীর মার্কেটগুলোতেও ক্রেতা বিক্রেতারা মানছেন না সামাজিক দূরত্ব। দোকানগুলোতে নেই পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার। একই অবস্থা রংপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর ও মানিকগঞ্জের মার্কেটগুলোতে। এদিকে জনসমাগম ও যানবাহন বেড়েছে রাস্তায়। জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি জনজীবনে খুব একটা প্রভাব ফেলেনি। তেমন সুবিধা হচ্ছে না, এটা বলে লাভ না। কারণ দূরপাল্লার যখন যানবাহন বন্ধ, তখন তো এখানে তো মানুষ আসা যাওয়ার কোনো সুবিধা নেই। দূরত্ব বজায় করছে, কিন্তু সেভাবে তো আর বজায় হচ্ছে না। তবে ইনশাল্লাহ সবাই বজায় রাখার চেষ্টা করছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দলমত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেরেবাংলা এ.কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, মহামারীর এই সময়ে অপরাজনীতি পরিহার করে মানুষের পাশে দাঁড়াতে হবে। বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যার কারণে আন্দোলন করতে হবে। শেরেবাংলা ও বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও জানান ওবায়দুল কাদের। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, দল মত নির্বিশেষে সবাইকে আজকে বলবো, আসুন আমরা ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি, করোনাকে পরাজিত করি। আসুন আমরা আজকে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াই। করোনায় ক্ষতিগ্রস্ত গণপরিবহনের শ্রমিকদের সহায়তা দিতে কাজ করছে সরকার। এ বিষয়ে সারা দেশের জেলা প্রশাসকদের তালিকা তৈরি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। জাতীয় পেশাগত স্বাস্থ্য সুরক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতে এরই মধ্যে প্রণোদনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রধানমন্ত্রী আরও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। শ্রম গণপূর্ণ এলাকায় শ্রমিকরা যাতে কম দামে নিত্যপণ্য কিনতে পারে সেজন্য সেসব এলাকায় টিসিবির ট্রাক সেল বাড়ানো হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, বাঁশখালী দুর্ঘটনায় শ্রমিক পরিবারের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা তদন্তের পর বোঝা যাবে এসব মামলা কিভাবে নিষ্পত্তি হবে। সেই সব সেক্টরকে উনি কিন্তু ইতিমধ্যে অনুদান দেওয়া শুরু করেছে এবং ওনার কর্ম পরিকল্পনাও আছে যে আরো বেশি করে অনুদান এটা এই টাকা দেওয়ারই ব্যবস্থা করবেন। একদিনের সফরে ঢাকায় এসেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গি। সকাল 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। চীনের প্রতিরক্ষা মন্ত্রীর এ সফরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা ও টিকা সহযোগিতার বিষয়ে গুরুত্ব পাবে। সফরকালে চীনা প্রতিরক্ষা মন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং সেনা প্রধান আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন। গত বছরের নভেম্বরে ঢাকায় আসার কথা ছিল ওয়েই ফেঙ্গির, তবে সফরের আগ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। এদিকে বাংলাদেশে টিকার বিষয়ে চীনের সহযোগিতা চেয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ায় 6 দেশ নিয়ে চীনের উদ্যোগে ভ্যাকসিন সহযোগিতা জোটে বাংলাদেশ থাকবে বলে সম্মতি দিয়েছে। রাজধানীর গুলশানে এক তরুণীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীরের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে সুরতহাল প্রতিবেদনে মোসারাত জাহান মুনিয়ার গলার বাম পাশে অর্ধচন্দ্রাকৃতি গভীর দাগ পাওয়ার কথা উল্লেখ করেছে পুলিশ। ময়নাতদন্তের শেষে মুনিয়ার মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যায় তার স্বজনেরা। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে সোমবার সন্ধ্যায় উচ্চ মাধ্যমিকের ছাত্রী
মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ আছে, তরুণীর গলার বাম পাশে ছিল গভীর কালো দাগ। এছাড়া তরুণীকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে এমন আলামতও পাওয়া যায়। মৃত্যুর কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তরুণীর উপর বিষ প্রয়োগ বা ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কিনা তা জানতে ভিসেরা পরীক্ষা করা হচ্ছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে। আম্মা যে যখন মারা গেছে 2000 সালে, ওই সময় তার মনোবল কিন্তু অনেক শক্ত ছিল। সুসাইড করার মতন সে মেয়ে ছিল না। তো এটার উপর ভিত্তি করে মানে আমার দৃঢ় বিশ্বাস যে এটা হত্যাকাণ্ড। আমি তো বলতে পারবো না কেউ কি মেরে তাকে ঝুলিয়ে রাখছে নাকি তাকে প্ররোচনা দিয়ে তাকে আত্মহত্যার দিকে নিয়েছে, কারণ তার অনেক কল রেকর্ডস, ভিডিও ফুটেজে অনেক কিছু, এবং আমার কাছে ফোন করে যে কান্না দিয়েছিল, আমাকে ধোকা দিছে, আমাকে ধোকা দিছে। মনে হয় আত্মহত্যা হলে তার চেয়ারটা থাকতো, চেয়ারটা নাকি স্টিল ছিল, মানে দারোগা বলছে দাঁড়ানো মানে এজারাই লেখা ছিল এটা, কারণ আত্মহত্যা করলে তো সে ঝুলন্ত অবস্থায় চেয়ারগুলো পড়ে যেত, চেয়ারটা স্টিল ছিল। কিন্তু আমার দেশে হত্যা এটা। এদিকে ঘটনার পর গুলশান থানায় মুনিয়ার বোনের দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে আবেদন করে পুলিশ। ঢাকা মুখ্য মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানির পর বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দেন। 30 এপ্রিলের মধ্যে মামলার প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয় আদালত। গত 23 তারিখে একটি ইফতার পার্টি ঘটনা হয় সেই বাসায়, এবং এই ইফতার পার্টির ঘটনা থেকে সেখানে যখন ফেসবুকে ছবি আপলোড করা হয় সেগুলো নিয়ে একটি মনোমালিন্য হয়। মনোমালিন্যের প্রেক্ষিতে ভিকটিম তার বোনের কাছে ফোন করে জানান যে কোনো মুহূর্তে তার যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, এবং তারা কুমিল্লা অবস্থান করতেন, তাদেরকে দ্রুত ঢাকায় আসার জন্য তারা জানান। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে মুনিয়ার মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়ি কুমিল্লায় মুনিয়ার মরদেহ নিয়ে যায় স্বজনেরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিটি স্ক্যান সহ কয়েকটি পরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে রাতে আবার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের সিটি স্ক্যান সহ আরও কয়েকটি পরীক্ষা করাতে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। পরীক্ষাগুলোর শেষে রাতেই গুলশানের বাসায় ফিরে আসবেন তিনি। খালেদা জিয়ার করোনা পজিটিভ হলেও তেমন কোনো উপসর্গ নেই জানান জাহিদ হোসেন। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি ভালো আছেন। গত 14 এপ্রিল এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে, সেখানে তার সিটি স্ক্যান করা হয়। এর আগে গত 11 এপ্রিল করোনা শনাক্ত হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। হেফাজতকে নিয়মিত অনুদান দিত 313 ব্যক্তি। প্রভাবশালী এসব ব্যক্তির নাম পেয়েছে গোয়েন্দারা। পুলিশ বলছে, এই টাকা সহিংসতায় ব্যবহার হয়ে থাকলে বিচারের আওতায় আসবে অর্থদাতারাও। এদিকে মামুনুল হকের 2টি ব্যাংক অ্যাকাউন্টে 6,47,00,000 টাকা লেনদেনের তথ্য পেয়েছে ডিবি। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। এসব ঘটনা ও 2013 সালে শাপলা চত্বরে ধ্বংসযজ্ঞের ঘটনায় চলছে গ্রেপ্তার অভিযান। এ পর্যন্ত হেফাজতের 21 শীর্ষ নেতাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। হেফাজতের মামলার অগ্রগতি জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। জানান, হেফাজত ও এ সংগঠনের নেতাদের বিভিন্ন মাদ্রাসায় অর্থের যোগান দিচ্ছে 313 জন প্রভাবশালী। সাম্প্রতিক সহিংসতায় এদের সম্পৃক্ততা খুঁজছে ডিবি। তাদের অর্থ কি শুধুমাত্র পড়ালেখার পিছনে খরচ হয়, নাকি এ ধরনের রাজনৈতিক উস্কানি বা অন্যান্য যে তাণ্ডব এগুলিতে খরচ হয়েছে, সেগুলো আমাদের তদন্তের বিষয়। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যদি তাদেরকে দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরকে আমরা আইনের আওতায় আনব। গোয়েন্দারা জানাচ্ছেন, হেফাজতের আহ্বায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে মামুনুল হক, জুনায়েদ আল হাবিব সহ কয়েক নেতার বৈঠক হয়। সেখান থেকেই আল্লামা শফিকে সরিয়ে বাবুনগরীকে আমির করার প্রস্তাব দেওয়া হয়। তো বিশৃঙ্খলা পরিস্থিতিতে শফি হুজুর মৃত্যুবরণ করেন। এরপর বাবুনগরী মামুনুল হক একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ নেন হেফাজত, এবং সরকার উৎখাতের লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করে, যেটা সাম্প্রতিককালে আমরা দেখেছি। এদিকে মোহাম্মদপুর থানার রিমান্ড শেষে গোয়েন্দা পুলিশের 7 দিনের রিমান্ডে মামুনুল হক।
তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি গোয়েন্দা পুলিশের। এ পর্যন্ত মামুনুলের যে তথ্য আমরা পেয়েছি, তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটিতে 47 লক্ষ টাকার একটি লেনদেন পাওয়া গেছে এবং সে 6 কোটি টাকা লেনদেনের তথ্য আমরা পেয়েছি। শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হলেও এখনো আড়ালে বাবুনগরী। সম্পৃক্ততা পেলে তাকেও গ্রেপ্তার করা হবে বলে জানায় গোয়েন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজত নেতা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছেলে ও বাবার দায়ের করা জিডির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুরের একটি বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করে। পুলিশ জানায়, গত 11 এপ্রিল জান্নাত আরা ঝর্ণার বড় ছেলে আব্দুর রহমান জামি মাকে উদ্ধারের আবেদন জানিয়ে রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এছাড়া আজ ঝর্ণার বাবা মেয়েকে উদ্ধারের জন্য কলাবাগান থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন। এরপরই গোয়েন্দা পুলিশের একটি দল জান্নাত আরা ঝর্ণার অবস্থান জানার চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মোহাম্মদপুরের একটি বাসায় ঝর্ণাকে আটকে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাকে। ওই বাসাটি মামুনুল হকের বোন দিলরুবার বাসা বলে জানিয়েছে পুলিশ। দেশজুড়ে চলমান তীব্র তাপদাহ থেকে মুক্তি মিলতে পারে মে মাসের প্রথম সপ্তাহে। মাসের শুরুতেই তাপমাত্রা কমার পাশাপাশি কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম হওয়ায় এবং বাতাসে জলীয় বাষ্প কম থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। তীব্র গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ। মধ্য বৈশাখেও দেখা নেই কালবৈশাখী বা বৃষ্টির। রাজধানী ঢাকাসহ দেশের সব জেলাতেই অনুভূত হচ্ছে প্রখর তাপ। তবে বৃষ্টির অপেক্ষায় থাকতে হবে আরও কয়েকদিন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে কালবৈশাখী ও বৃষ্টি হতে পারে। কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টি না হওয়ার কারণেই বাড়ছে গরম, জানালেন বিশেষজ্ঞরা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম হওয়ায় এবং বাতাসে জলীয় বাষ্প কম থাকায় ঘাম কম হচ্ছে এবং গরম বেশি অনুভূত হচ্ছে বলছেন আবহাওয়াবিদরা। দেশে 8টা বিভাগ আছে, আপনার সারা দেশে কিন্তু আপনার মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করছে। আর এটা হয়তো দেখা যাবে আরো 2-1 দিন কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। তারপর ধীরে ধীরে যেহেতু আপনার তাপমাত্রাটা অনেক বেশি উপরে উঠে চলে গেছে, বিশেষ করে আমরা 39.8, সেখান থেকে ধীরে ধীরে গ্রাজুয়ালি যদি আপনি কমে, আপনার ধরেন 30 তারিখ থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পর থেকে সারা দেশে তাপদাহ কিছুটা কমতে শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এরই মধ্যে কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মে মাসের শুরু থেকে তাপমাত্রা অনেক কমার পাশাপাশি সারা দেশেই বৃষ্টি হতে পারে। আকাশ অনেক পরিষ্কার থাকে, যার ফলে আপনার ইনকামিং সোলার রেডিয়েশন যে আমরা বলি যে এর পরিমাণটা অনেক বেশি থাকে। এবং যেহেতু আপনার কন্টিনিউ কয়েকদিন একটা আপনার হচ্ছে, আপনার মানে আপনার বৃষ্টি নেই বলে চলে। তারপরে আপনার সারফেস বলা যায় একদম ড্রাই হয়ে গেছে, অ্যাবজর্পশন ক্ষমতা অনেক কমে গেছে, যার ফলে ওভারঅল আপনি যদি দেখেন যে আপনার এই সময়টাতে কিন্তু আপনার তাপমাত্রাটা অনেক বেশি। বিগত কয়েক বছরের তুলনায় এবছর তাপমাত্রা তেমন অস্বাভাবিক নয় বলছে আবহাওয়া অফিস। তবে দেশের বনাঞ্চল ক্রমাগত হ্রাস পাওয়ায় তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে জানালেন বিশেষজ্ঞরা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা পরিস্থিতির অবনতি হলেও মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনে আশাবাদী বিসিবি। শিগগিরই আন্তঃমন্ত্রণালয়ে বৈঠকে করে পরবর্তী করণীয় ঠিক করবে ক্রিকেট বোর্ড। লঙ্কানদের জন্য কোয়ারেন্টিন নীতি উইন্ডিজ সিরিজের মতোই হবে বলছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। আইসিসির এফটিপি অনুযায়ী পরবর্তী সিরিজগুলো নিয়ে কাজ করার কথা জানান তিনি। চলমান টেস্ট সিরিজ শেষে ওয়ানডে খেলতে মের মাঝামাঝি ঢাকায় আসবে করুণারত্নের দল। বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতি হলেও সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি। ঢাকায় এসে কোয়ারেন্টিন জটিলতায় পড়তে হবে না লঙ্কানদের। 3 দিন রুম বন্দি থাকার পর চতুর্থ দিন থেকে নিজেদের মধ্যে অনুশীলনের সুযোগ পাবে। এক্ষেত্রে উইন্ডিজ সিরিজের কোয়ারেন্টিন নীতি অনুসরণ করবে বিসিবি। এখন পর্যন্ত যেভাবে প্ল্যান করা আছে সেভাবে সবকিছু এগোচ্ছে। অন্যান্য যে সমস্ত লজিস্টিক অ্যারেঞ্জমেন্টস বলেন বা সরকারি পারমিশন বলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং খুব শীঘ্রই এই সংক্রান্ত একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং হবে। আমাদের শ্রীলঙ্কাতে যে কোয়ারেন্টাইন রেগুলেশন ছিল তাতে ফার্স্ট 3 days একটা রুম কোয়ারেন্টাইনের ব্যবস্থা ছিল এবং
তারপরে 4 দিন ছিল হচ্ছে টিমের মধ্যে আমাদের নিজেদের মধ্যে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস। সো ওই সিমিলার কোয়ারেন্টাইন প্রোটোকলই আমরা রেসিপ্রোকেট করার চেষ্টা করব। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের ব্যস্ত সূচি। জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসে আগস্টে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে 3টি করে টি-20, ইংল্যান্ডের সাথেও আছে 3টি 20 ওভারের ম্যাচ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে 3 দলের সাথে ট্রাইনেশন খেলার কথা থাকলেও আপাতত সে সম্ভাবনা নেই। কিছু অ্যাডজাস্টমেন্ট হয়তো দরকার হতে পারে। এটা আপনারা জানেন যে যেহেতু একটা আইসিসি কম্পিটিশন আছে এবছরের একটা সময়, তো তার আগের যে প্রত্যেকটা দেশেরই কিছু ব্যস্ত কমিটমেন্ট থাকে, সো বিজি শিডিউলগুলোর উপর ডিপেন্ড করে এই অ্যাডজাস্টমেন্টগুলো করতে হয়। আমরা সেগুলো নিয়ে কাজ করছি ওই বোর্ডগুলোর সাথে। আন্তর্জাতিক সূচি ঠিক রাখলেও ঘরোয়া ক্রিকেট নিয়ে দ্বিধাহীন বিসিবি। স্থগিত জাতীয় লীগ ও ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরাতে করোনা পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী করণীয় ঠিক করবে ক্রিকেট বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবার চূড়ান্ত টেস্ট স্কোয়াডে জায়গা মিললেও একাদশের সুযোগ পাননি শরীফুল ইসলাম। তবে ম্যাচের আবহাওয়া টের পেয়েছেন ঠিকই, বুঝতে পেরেছেন টেস্ট ক্রিকেটের আবেদন। এখন রোমাঞ্চ নিয়ে অভিষেকের অপেক্ষায় আছেন শরীফুল। সুযোগ পেলে শতভাগ দেওয়ার প্রত্যয় এই তরুণ পেসারের। একদিন বিশ্রামের পর মাঠের অনুশীলন, পাশাপাশি 3 নেটে ব্যাটিং প্রস্তুতি, সাইফের দিকে মনোযোগটা বেশি। প্রথম টেস্টে ব্যর্থ ওপেনার আরেকটা সুযোগের অপেক্ষায়। দ্বিতীয় ম্যাচের উইকেটে থাকবে পরিবর্তন, একাদশ কি বদলে নেবে বাংলাদেশ? শরীফুলকে নিয়ে আপাতত গুঞ্জন জোরালো। বোলিং আক্রমণে বৈচিত্র্য যোগ করতে পারেন এই বাঁহাতি পেসার। আমি যখন খেলা শুরু করছি তখনই আমার চিন্তা ছিল যে 3টা ফর্মেটে খেলবো। তো ইনশাল্লাহ এখন যদি আমি টেস্ট খেলি কখনো নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। আর আমার কোচ যার কাছে আমি প্র্যাকটিস করছি, শিখছি, তো উনি টেস্ট প্লেয়ার ছিল, তো উনি বলছিল যে টেস্ট ক্রিকেট খেলাটা হলো সর্বোচ্চ একটা মানের খেলা, তো ওইখানে খেলতে বললে ভালো হবে আর নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। তো ইনশাল্লাহ যদি কখনো চান্স পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। রাহি এবাদত তাসকিন, পেস ত্রয়ীর ঘাম ঝরেছে ক্যান্ডির ফ্ল্যাট উইকেটে। সতীর্থদের কষ্ট টের পেয়েছেন শরীফুল। টেস্টের প্রতি সেশন পরিবর্তনের বার্তা তাকে শিখিয়েছে নতুন করে। প্রথমবারের মতো ফর্টম্যান ছিলাম আর এত কাছ থেকে ক্রিকেট খেলা, টেস্ট খেলা আমি কখনো দেখি নাই, তো আমার জন্য খুব এক্সাইটেড ছিল। টেস্ট খেলাটা আসলে একটু মজার খেলা। প্রতি সেশনে মুভমেন্ট চেঞ্জ হয়, এক রকম মেসেজ পাঠানো হয়, তো আমি খুব এক্সাইটেড ছিলাম। মনে হয় না যে আমি টিম ম্যাচের বাইরে আছি, আমি মনে হচ্ছে যে ম্যাচ খেলতেছি। সবসময় যাওয়া আসার ভিতরে, ইনফরমেশনের ভিতরে ছিলাম আর কি। বোলিং গুরু গিবসনের কাছ থেকে শিখছেন অনেক কিছু। মাঠে সেসব প্রয়োগে এখন সুযোগের অপেক্ষা। পাল্লেকেল্লেতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু বৃহস্পতিবার। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনের মেয়াদ বাড়লেও 30 এপ্রিল থেকেই প্রিমিয়ার লিগ শুরু করতে চায় বাফুফে। 4 ভেন্যুতে থাকবে ম্যাচ। ঈদ ও জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে 4টি রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এদিকে এএফসি কাপের প্লে অফের ম্যাচ 5 অথবা 7 মে ঢাকায় আয়োজন করতে চায় আবাহনী। বেশিরভাগ ক্লাবের আগ্রহে এ মাসেই প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরুর সিদ্ধান্ত গেল সপ্তাহে নিয়েছিল বাফুফে। ঈদের আগে 4 রাউন্ডের সূচিও তৈরি হয়ে গেছে। দিনে 3 অথবা 4টি করে ম্যাচের পরিকল্পনা পেশাদার লিগ কমিটির। তবে লকডাউনের সময়সীমা 1 সপ্তাহ বাড়ায় 30 এপ্রিল থেকে লিগ শুরু নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। অনুশীলন না থাকায় কয়েকটি ক্লাবের ফুটবলাররা এখনও ঢাকায় ফেরেনি। তারপরও লিগ পেছাতে রাজি নয় বাফুফে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিশন হচ্ছে যে আমরা আমাদের লিগ 30 তারিখ থেকে আয়োজিত হবে, সেই ব্যাপারে আমরা আশা প্রকাশ করছি। আবাহনীর এএফসি কাপের ম্যাচ নিয়েও সিদ্ধান্তের অপেক্ষা। প্লে অফের প্রথম ম্যাচের হোস্ট আবাহনী হওয়ায় যে কোনো পরিস্থিতিতে ম্যাচ আয়োজনে ব্যর্থ হলে পরের রাউন্ডে যাওয়া হবে না ক্লাবটির। তাই আবারও এএফসিকে চিঠি দিয়েছে আকাশী নীল। লকডাউন পরিস্থিতির বিবেচনায় নিয়ে আগামী 5, 6, 7 তারিখের যে কোনো একদিন মালদ্বীপ ইগলস এবং আবাহনী লিমিটেডের খেলাটা ঢাকায় আয়োজন করার কথা এএফসিকে অবহিত করেছি। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি যারা রয়েছেন সেখান থেকে প্রপার অ্যাপ্রুভাল নিয়ে আমরা ম্যাচটা আয়োজন করতে পারবো বলে আমরা আশা করছি। করোনা পরিস্থিতির মধ্যে লিগ ও এএফসি কাপের ম্যাচ আয়োজনের জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ চালাচ্ছে ফেডারেশন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও চেলসি। ফাইনালের পথে এগিয়ে যেতে ঘরের মাঠে জয়ের বিকল্প ভাবছে না লস ব্লাঙ্কোস। অন্যদিকে টমাস টুখেলের অধীনে স্বপ্নবাদ চেলসি। অ্যাওয়ে ম্যাচে সাফল্যের খোঁজে ইংলিশ জায়ান্ট। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। স্পেনের রাজা রিয়াল মাদ্রিদ, লন্ডনের জায়ান্ট চেলসি। ডাগআউটে জিদান টুখেলের মনস্তাত্ত্বিক লড়াইটা এমন সময়ে যখন সুপার লিগ ইস্যুতে উত্তাল ইউরোপের ফুটবল। পরিসংখ্যান শক্তিমত্তার হিসেবে রিয়াল উপরের সারিতে, কিন্তু চেলসিও এবারে স্বপ্নের পথে এগিয়েছে সবাইকে অবাক করে। হ্যাজার্ডের জন্য বিশেষ উপলক্ষ, লড়াইটা সাবেক ক্লাবের বিপক্ষে। চোটের কারণে রামোস, ভাস্কেস, মেন্ডিকে মিস করবে রিয়াল, তবে টনি ক্রুসের ফেরা জিদানের জন্য স্বস্তির। আমার মনে হয় না চেলসি রক্ষণাত্মক খেলবে। ওরা পরিপূর্ণ দল, রক্ষণ সামলে আক্রমণও করবে। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি, মাঠের খেলায় তা প্রয়োগ করতে চাই। চেলসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল 2012-তে। সেবার মৌসুমের মাঝপথে দায়িত্ব নিয়ে সফল হয়েছিলেন রবের্তো দি মাত্তেও। এবার টমাস টুখেলের স্বপ্নবাজ দ্য ব্লুজ। কোভাসিচকে ছাড়া ফিট স্কোয়াড ইংলিশ জায়ান্টের। রিয়াল বড় দল, ইউরোপিয়ান টুর্নামেন্টে ওরা অনেক এগিয়ে, তবে দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। আশা করি ছেলেরা আস্থার প্রতিদান দেবে। ফাইনালের পথে এগিয়ে যেতে রিয়ালের বাড়তি প্রত্যাশা কারিম বেনজেমার কাছে। চেলসির ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন টিমো ভের্নার কিংবা কাই হাভার্টস। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের 14 নম্বর সেমিফাইনাল, বিপরীতে 8 বার শেষ 4-এ চেলসি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুই দলের আগের 3 দেখায় 2 জয় দ্য ব্লুজের। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিটি স্ক্যান সহ কয়েকটি পরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে এভার কেয়ার হাসপাতালে। রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। যাচ্ছি সেখানে। নাহিদ, খালেদা জিয়াকে ঠিক কখন বের করা হবে, কখন নিয়ে যাওয়া হবে জানতে পেরেছেন? জি, আমি এখন ঠিক খালেদা জিয়া যে বাসভবনে অবস্থান করছেন সেখানে আছি। আমি যদি আপনাকে এখানকার পরিস্থিতি আপনাকে একটু দেখাই, এখানে কিন্তু বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তার নিরাপত্তার জন্য নিয়োজিত কর্মী যারা আছেন তারা এখানে অবস্থান করছেন। আমরা যেটা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই তাকে মূলত বের করা হবে। সেক্ষেত্রে যেসব প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু নেওয়া হয়েছে, সেটিকেই সামনে রেখে মূলত এখন শেষ মুহূর্তের কার্যক্রম চলছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু তাকে রাত 8:30টায় বের করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত বের করা হয়নি। মূলত তার নিরাপত্তার ব্যাপারটি এবং তার আত্মীয় স্বজন সহ বেশ কিছু মানুষের আসার অপেক্ষা দলের পক্ষ থেকে করা হচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। সেই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এখানে এসেছেন এবং তিনি ভেতরে অবস্থান করছেন। আজকে মূলত হচ্ছে এর আগে গত শনিবার কিন্তু তার করোনার যে দ্বিতীয় টেস্ট সেটি করা হয়েছিল। সেই ক্ষেত্রে 14 দিন পরে মূলত যে টেস্টটি করা হয়েছিল সেই ক্ষেত্রেও কিন্তু রিপোর্ট পজিটিভ আসে। এরপরে কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক এবং তার এই চিকিৎসায় নিয়োজিত যেসব চিকিৎসকদের প্রতিনিধি দলের সদস্যরা আছেন তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তার করোনার রিপোর্ট পজিটিভ আসলেও তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং করোনার অন্য যেসব উপসর্গ আছে সেগুলো কিন্তু তার শরীরে নেই বলে কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। এর আগে গত 14 এপ্রিল এভার কেয়ার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যান সহ বেশ কিছু টেস্ট করা হয়। তখন এইসব টেস্টে রেজাল্ট কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল। এরপরে আজকে যে আমি যদি আপনাকে এখন দেখাই, তার বাসা থেকে মূলত বেশ কিছু নিরাপত্তা কর্মী বের হচ্ছেন এবং তার গাড়ি বহর যেটি আছে সেটিও কিন্তু এখানে প্রস্তুত রয়েছে। সেই ক্ষেত্রে ডাক্তার এবং তার চিকিৎসক প্রতিনিধি দলের সদস্য যারা আছেন তারা কিন্তু বের হচ্ছেন এবং প্রয়োজনীয় যেসব সরঞ্জামাদি আছে সেগুলো কিন্তু বের করা হচ্ছে। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত দেখা যাচ্ছে দলের বেশ কিছু সদস্য এসেছেন, তারাও এখানে অবস্থান করছেন এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। এর আগে যখন গেল 14 এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল তখনও কিন্তু চিকিৎসক দলের প্রতিনিধি দলের সদস্যরা আমাদেরকে এই বিষয়ে ব্রিফ করেছিলেন। আজকেও বলা হচ্ছিল যে সিটি স্ক্যান করা হবে। এছাড়া তিনি যেহেতু দীর্ঘদিন ধরে বাসায় অবস্থান করছেন, সেই ক্ষেত্রে হচ্ছে মূলত আইসোলেশনে আছেন, সেই ক্ষেত্রে তার আরও বেশ কিছু টেস্ট করানোর কথা কিন্তু আজকে আমরা জানতে পেরেছি। সেটিকে সামনে রেখেই মূলত
আজকে তাকে টেস্ট করতে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ইতিমধ্যে গেটটা বাড়ির ফটক খুলে গেছে, একটি গাড়ি বের হচ্ছে, সম্ভবত এই গাড়ির ভেতরেই আছেন খালেদা জিয়া। জি, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে বেশ কিছু গাড়ি ভিতরে অবস্থান করছে, এর মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরও আছে। এছাড়া তার পরিবারের সদস্যরাও এখানে আছেন বলে আমরা জানতে পেরেছি। একে একে গাড়িবহর বের হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে কিন্তু তাকে বহনকারী যে গাড়ি রয়েছে, বহন করা গাড়িটি যাচ্ছে, এগোচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন মূলত বের হচ্ছে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারাও এগিয়ে যাচ্ছেন এবং তাকে বহনকারী যেসব গাড়ি রয়েছে তারাও এগিয়ে যাচ্ছে। আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে এই মুহূর্ত থেকে গাড়িবহর যেটি যাচ্ছে, সেক্ষেত্রে তারা এখানে এসে আবারও একটি ব্রিফ করার কথা রয়েছে। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে তারা প্রয়োজনীয় যেসব পরীক্ষা আছে সেসব পরীক্ষা গ্রহণের পরেই তারা এখানে আবার ফিরে আসবে। আজকেই তাকে নিয়ে আসা হবে, এরপরে কিন্তু আমাদেরকে আরো বিস্তারিত জানানোর কথা রয়েছে। অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, পরবর্তী সময়ে আবারও আমরা যাব আপনার কাছে। অনেক ধন্যবাদ। টেকনাফ বাহারছড়া বড়ইডেল সমুদ্র সৈকতে দালাল সহ মালয়েশিয়াগামী 30 রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সকালে মাছ ধরার ট্রলার সহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন 5 শিশু এবং 20 জন নারী। কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য যাত্রা করেছিল ট্রলারটি। যাত্রাপথে বঙ্গোপসাগরের ডাকাতের কবলে পড়ে তারা। এ সময় তাদের মালপত্র লুট করে ইঞ্জিন নষ্ট করে দেয় ডাকাত দল। পরে তারা ভেসে কুলে ভিড়লে তাদের আটক করা হয়। এক সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর ভারতে কিছুটা কমেছে করোনার মৃত্যু ও শনাক্তের সংখ্যা। সোমবার দেশটিতে প্রায় 3,20,000 রোগী শনাক্ত হয়েছে। গত 2 দিন এই সংখ্যা ছিল 3.5 লাখের আশেপাশে। এদিকে সংক্রমণ রোধে যেসব রাজ্যে নির্বাচন হয়েছে সেগুলোতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। করোনায় বিপর্যস্ত ভারতে টানা 1 সপ্তাহ পর কিছুটা কমেছে দৈনিক শনাক্তের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের হিসাবে রোববারের তুলনায় কিছুটা কমেছে দৈনিক মৃত ও আক্রান্ত। দিল্লিতে সরকারি হিসাবে 1000-এর বেশি মৃত্যুর রেকর্ড করা হয়নি। দিল্লির 26টি শ্মশান থেকে পাওয়া তথ্যের হিসাবে 18 থেকে 24 এপ্রিল 3026 জন মারা গেছেন, কিন্তু সরকারি হিসাবে আছে 1900 মৃত্যুর রেকর্ড। এমন তথ্যই উঠে এসেছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির প্রতিবেদনে। টানা 5ম দিনের মতো দিল্লিতে 300-র বেশি প্রাণহানি হয়েছে। সোমবার 380 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী মিলেছে 20,000। দিল্লির আইনজীবীদের জন্য 5 তারকা হোটেল অশোকা করোনা সেন্টার হিসাবে ব্যবহারের অনুমতি দিয়েছে দিল্লির হাইকোর্ট। কর্ণাটকে মঙ্গলবার থেকে 14 দিনের লকডাউন জারি হয়েছে। বন্ধ থাকবে গণপরিবহন। সংক্রমণ ঠেকাতে পাঞ্জাব সপ্তাহের কর্মদিবসগুলোতে রাত্রিকালীন কারফিউ এবং ছুটির দিনগুলোতে লকডাউন জারি করেছে। এদিকে হিমাচলের প্রবেশকারী প্রত্যেকের জন্য অনলাইন রেজিস্ট্রেশন এবং কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে ভারতের করোনার ভয়াবহতায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটির সংকট মোকাবিলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন WHO এর মহাসচিব টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাস। ভারতের সাথে আগামী 15 মে পর্যন্ত বিমান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সম্প্রতি ভারতে শতাধিক মার্কিন কূটনীতিক করোনা আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এরই মধ্যে যুক্তরাজ্য থেকে পাঠানো চিকিৎসা সরঞ্জামের প্রথম চালান পৌঁছেছে ভারতে। দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট। এদিকে আগামী 15 দিনের জন্য ভারতে চিকিৎসা সরঞ্জাম সহ সব কার্গো ফ্লাইট বাতিল করেছে চীন। এসব বিমানে তরল অক্সিজেন তৈরির নানা সামগ্রী পাঠানোর কথা ছিল। ফেরত আসাদের মাধ্যমে করোনার সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের সরকারি বিমান সংস্থা সিচুয়ান এয়ারলাইন্স। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
যুক্তরাষ্ট্র ও ইউরোপে তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি, কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তবে ব্যতিক্রম ভারতে। এ অবস্থায় বিশ্বে একদিনে প্রায় 10,800 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 31,34,000। নতুন 6,73,000 রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 14,85,00,000-এর বেশি। 24 ঘন্টায় ভারতের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে 1,279 জনের। নতুন করে সংক্রমিত হয়েছে 29,000-এর বেশি রোগী। গত 7 দিনে দেশটিতে 20,000-এর বেশি প্রাণহানি হয়েছে। তাতেও মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে 14%। এছাড়াও প্রায় 15% কমেছে সংক্রমণের হার। যুক্তরাষ্ট্রেও তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি। সোমবার দেশটিতে 450 মার্কিনীর মৃত্যু হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল 273। নতুন রোগী মিলেছে 47,000। ওয়ার্ল্ডোমিটারের তথ্যে গত 7 দিনে দেশটিতে প্রাণ গেছে 5,000 মানুষের। এছাড়াও আক্রান্তের হার কমেছে 16%। সংক্রমণ ও মৃত্যু কমেছে ইউরোপেও। ভাইরাস নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি সফল ব্রিটেন। 24 ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে মাত্র 6 জনের। নতুন শনাক্ত 2,000। এদিকে ফ্রান্সে একদিনে 398 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী মিলেছে 6,000। রোববার দেশটিতে রোগী শনাক্ত হয় 24,500। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশ জার্মানি, ইটালি, রাশিয়া, ইউক্রেন ও পোল্যান্ডে কমেছে মৃত্যু ও আক্রান্তের হার। ইটালিতে সংক্রমণ কমায় প্রায় 2 মাস পর খুলে দেওয়া হয়েছে রেস্তোরাঁ, ব্যবসা প্রতিষ্ঠান সহ প্রায় সবকিছু। অন্যদিকে সোমবার সর্বোচ্চ মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে ছিল ইরান। দেশটিতে নতুন 496 জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও রোগী মিলেছে 21,000। করোনা মোকাবিলায় ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে পাকিস্তানে মোতায়েন করা হয়েছে সেনা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রূপ, বৈশাখ আর করোনার থাবায় বিপর্যস্ত জীবনকে রাঙিয়ে দিতে হাজির কৃষ্ণচূড়া। জনজীবনের সংখ্যা উৎকণ্ঠা থাকলেও প্রকৃতি চলেছে আপন মহিমায়। তাই তো লকডাউনের রাজধানী সেজেছে রক্তলাল কৃষ্ণচূড়ায়। সংসদ ভবন, রমনা, হাতিরঝিল সহ বিভিন্ন এলাকায় চোখে পড়ে কৃষ্ণচূড়ার লাল আগুন। সংসদ ভবনের ক্রিসেন্ট লেক সংলগ্ন সড়কটি এখন কৃষ্ণচূড়ার সবচেয়ে বড় বিজ্ঞাপন। পথের দুধারে ছাতার মতো মেলে থাকা গাছের ডালপালায় অগণিত ফুলের অবারিত উচ্ছ্বাস, গাছে গাছে বিচ্ছুরিত রক্তিম আভা। করোনায় মন খারাপের সময়ও নীরবে সৌন্দর্য বিলাচ্ছে কৃষ্ণচূড়া। ঝলমলে রঙের খেলা আর কখনো কখনো বাতাসের সোদা গন্ধে আপন ছন্দ তুলে ধরেছে প্রকৃতি। কনক্রিটের ছাই রঙের ঢাকাকে রূপসী করে তুলতে কৃষ্ণচূড়ার অবদানই সবচেয়ে বেশি। এর মায়াবী আহ্বানে করোনাকালেও সাড়া দেন সব বয়সী মানুষ। একটা লকডাউনে গৃহবন্দী হয়ে থাকা, একঘেয়েমি একটা অবস্থা, এতে আমার মনে হয় মানুষ বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এই ফুলের সমাহার, কৃষ্ণচূড়া ফুলের যে লাল সৌন্দর্য, এই পরিবেশে প্রত্যেকেরই আসা উচিত তার মনোবল বৃদ্ধির জন্য। কালবৈশাখীর রুদ্র তাণ্ডব, কখনো রোদের খরতাপ নিয়েই গ্রীষ্ম। এ সময় রাজপথে দুপাশে কৃষ্ণচূড়া ছাড়াও দেখা মেলে কুর্চি, জারুল, সোনালু, কনকচূড়া। তাপদাহের ক্লান্ত নয়নে প্রশান্তির বার্তা কৃষ্ণচূড়া। উঁচু আসনে লাল বসনে রানীর বেশে প্রকৃতির মাঝে অনন্য মাত্রা যোগ করে। শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে সেটা ট্রপিক্যাল যতগুলো কান্ট্রি আছে মোটামুটি সব দেশে এটা, বিশেষ করে পার্ক, বাগান, এভিনিউ ইত্যাদিতে এটা মানুষ রোপণ করেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু এটার আবেদন কিন্তু কম নয়। খরতাপে যখন গ্রীষ্মের প্রকৃতি প্রায় শুষ্ক, তখনই তার যে মাতোয়ারা রং প্রকৃতিকে বিমোহিত করে তোলে। আবেগ ভালোবাসার কৃষ্ণচূড়া বাংলা মূল্যকে এসেছে মাত্র 103 বছর আগে। নিসর্গবিদরা জানান 19 শতকের প্রথম দিকে আফ্রিকার মাদাগাস্কার থেকে ইউরোপ হয়ে উপমহাদেশে এসেছে কৃষ্ণচূড়া। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।